আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ আপনাদের মাঝে আমি উপস্থিত হই। আমার নিজের ভাবনাটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করি। আজ আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে, সেটি হলো আমাদের নির্বাচনী ব্যবস্থা, আদালত। সেটি হতে পারে আমাদের সংসদ নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, পৌরসভার নির্বাচন অথবা মেয়র নির্বাচন। হঠাৎ করে এই বেশ কিছুদিন যাবৎ আমি দেখতে পেলাম যে ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন হয়ে গেছে, সে বিগত কয়েক বছর আগেই, এবং তার সময়সীমাও নির্ধারণ হয়ে গেছে গত 1-2 মাস আগে। এরই মাঝে সেই সময়কার মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বীকারী ইশরাক হোসেন, বিএনপির একজন সম্মানিত উচ্চপদস্থ নেতা, আরো ভালোভাবে বলা যায় বর্ষিয়ান রাজনীতিবিদ সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে। দীর্ঘ বহু বৎসর পরে আইনি লড়াইয়ের মাধ্যমে উনি জাস্ট 2 মাস আগে যত সম্ভব উনি সর্বোচ্চ আদালত কর্তৃক ওনাকে মেয়র হিসেবে উনি নির্বাচিত হয়েছেন মর্মে সর্বোচ্চ আদালত ওনার পক্ষে রায় দেন, এবং নির্বাচন কমিশনও সেটা গৃহীত হয়। কিন্তু ওনাকে শপথ নিতে দেওয়া হয়নি, যার প্রেক্ষিতে উনি নগর ভবনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তারই ধারাবাহিকতায় দেখতে পেলাম গতকালকে উনি নিজেই মেয়র হিসেবে দাবি করে নগর ভবনে বসেছেন, মিটিং করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে ইশরাক হোসেন সাহেব উনি রায় পেয়েছেন তখনই বর্তমান চলমান একটি সরকার বিগত সরকারের আমলের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন, এবং যখন উনি রায় পান তার ওই মেয়র নির্বাচনের সময়কালও শেষ হয়ে গিয়েছিল। যেহেতু ওনাকে সর্বোচ্চ আদালত রায় প্রদান করেছেন, নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছেন, কিভাবে কি হয়েছে সেটা জানি না, কিন্তু ওনাকে শপথ বাক্য পাঠ করানো হয়নি, কিন্তু উনি মেয়র ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং নিজেকে মেয়র দাবি করছেন। কিন্তু সে রায়টি বর্তমানে আপিল বিভাগে আছে, পেন্ডিং অবস্থায়, কারণ সরকার আবার আপিল করেছে। এটি হলো ইশরাক হোসেনের সাহেবের পরিস্থিতি। এটাতে মনে পড়ল সেই এক অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন আমার
একজন বর্ষিয়ান বাংলাদেশের রাজনৈতিক নেতা, স্বাধীনতার পর ফিরোজপুর সদর থেকে বারবার নির্বাচিত হয়ে এসেছেন। সেই বর্ষিয়ান নেতার নাম হল বাবু সুধাংশু শেখর হাওলাদার। এবং সর্বজন উনি সমাদৃত একজন ব্যক্তি ছিলেন, দলবল নির্বিশেষে। 2001 সালে ইশাক সাহেবের এই কথাটা যখন ভাবতেছিলাম, তখনই ওনার কথাটা মনে পড়লো আমার। নির্বাচনে ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ধর্মীয় গুরু, দেশ বিদেশের সর্বস্তরে সবার কাছে একজন সমাদৃত, সম্মানিত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। 2001-এর ইলেকশনে বাবু সুধাংশু শেখর হাওলাদার সাহেবকে সেই নির্বাচনে, সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন মাওলানা দেলোয়ার হোসেন সাহেবকে জয়ী করেছেন। জয়ী বলে শপথ বাক্য পাঠ করেছে। পরবর্তীতে উনি সংসদ সদস্য হিসেবে সংসদীয় কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন। এর পাশাপাশি মরহুম বর্ষিয়ান নেতা সুধাংশু শেখর হাওলাদার সাহেব নির্বাচনের পরপরই উনি সর্বোচ্চ আদালতে উনি মামলা দায়ের করেন, তথ্য প্রমাণাদি সহ উপস্থাপন করেন। সর্বোচ্চ আদালত ওনাকে নির্বাচিত বলে, সংসদ সদস্য নির্বাচিত বলে রায় দেওয়া হয় এবং নির্বাচন কমিশনও সেটা মেনে নেন। কিন্তু পরবর্তীতে ওনাকে শপথ বাক্য পাঠও করাননি। এরই মাঝে 2004 সাল থেকে উনি অসুস্থ হয়ে পড়েন। 2005-এ উনি মৃত্যুবরণ করেন। আমার প্রশ্নটা হলো, ইশাক হোসেন সাহেব উনিও মেয়র নির্বাচনে মামলা করেছেন এবং সে মামলা সর্বোচ্চ আদালতে মামলা করেছেন। যখন উনি মামলা করেন এবং মামলা রায় পান, সেই সময় কিন্তু বর্তমান যে সরকার নামীয় যে সরকারটা আছে, অতীত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, তার সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যেদিন সর্বোচ্চ আদালত ইশাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন, মেয়রের সময়কালও শেষ হয়ে যায়। কিন্তু যেহেতু রায় দিয়েছে, নির্বাচন কমিশনও তো প্রত্যাখ্যাত হয়নি, কিন্তু শপথ বাক্য না পড়ানোতে উনি আন্দোলন করেছেন এবং নগর ভবনে আন্দোলনের মাধ্যমে উনি নগর ভবনে বসেছেন। গতকালকে দেখলাম দিক নির্দেশনা দিচ্ছেন। এখন দেশে আইন আছে, বিচার আছে, সংবিধানও আছে, কার্যকারিতা কি, এটি হলো কথা। সেই প্রেক্ষিতে আমি ভাবলাম যে 2001-এর নির্বাচনে ফিরোজপুর সদর আসন থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ধর্মীয় গুরু মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে
নির্বাচন কমিশন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন বলে করেছেন এবং শপথ বাক্য পাঠ করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবু সুধাংশু শেখর হাওলাদার সাহেবকে পরাজিত হয়েছেন বলে নির্বাচন কমিশন রায় দেন। তারই ধারাবাহিকে বাবু সুধাংশু শেখর হাওলাদার সাহেব উচ্চ আদালতে প্রমাণাদি দিয়ে সর্বোচ্চ আদালতে মামলা করেন। মামলা 4 থেকে 4.5 বছর চলার পর শেষ পর্যায়ে আপিল বিভাগে গিয়ে সুধাংশু শেখর হাওলাদার সাহেবকে বিজয়ী হয়েছেন মর্মে রায় প্রদান করেন এবং রায়ের কয়েক মাস পর উনি মারা যান। কিন্তু সুধাংশু শেখর হাওলাদার সাহেবকে আদালত সংসদ সদস্য হিসেবে জয়ী হওয়ার আদেশ দেওয়া মানে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী প্রমাণ করতে পেরেছেন যে এটি সঠিকভাবে নির্বাচন হয়নি এবং সেটি নির্বাচন কমিশনার তৎকালীন আমাদের মনে পড়ে সে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু ওনার শপথ বাক্য পাঠ করানো হয়নি। এর পরবর্তীতে এইসব চলতে চলতে এর ভিতরে 2005 সালের প্রথমার্ধে উনি মৃত্যুবরণ করেন। তাহলে সর্বোচ্চ আদালত এবং নির্বাচন কমিশন সুধাংশু শেখর হাওলাদার সাহেবকে 2001 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মর্মে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু 5 বছর চলে গেছে, উনিও মৃত্যুবরণ করেছেন। এখন এই যে বাংলাদেশে এই যেটা দ্বিচারিতা, যে কোনো নির্বাচন হোক, এই ক্ষেত্রে আমি বলি বাবু সুধাংশু শেখর হাওলাদার সাহেব প্রমাণাদি উপস্থাপন করতে করতে আইনি লড়াই করতে করতে প্রায় 4 বছর উপরে পার করে দিয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী শ্রদ্ধেয় বাজনীয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব উনি সংসদ সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং ওনার প্রাপ্য রাষ্ট্রীয় সম্মানাদি উনি পেয়ে গিয়েছেন। অন্যদিকে 4.5 বছর যাবৎ বাবু সুধাংশু শেখর হাওলাদার উনি প্রমাণাদির ভিত্তিতেই তো সর্বোচ্চ আদালত উনি যে সংসদ সদস্য হয়েছেন সে মর্মে রায় দিয়েছেন এবং তৎকালীন নির্বাচন কমিশনার এই রায়টা গৃহীত হয়েছে। এই করতে করতে উনি মারা গিয়েছেন। সর্বোচ্চ আদালত নির্বাচন মেনে নেওয়া মানে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওনার প্রতিপক্ষ যিনি ছিলেন উনিও আমাদের বাংলাদেশে অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন, আমাদের মুসলমান, আমাদের সবার হৃদয়ের একজন মানুষ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, উনি মারা গেছেন। আমি যেহেতু মুসলমান, আমি দুজনকে বলে আল্লাহ তাআলা দুজনকে জান্নাতবাসী করুক। তার মানে সেই নির্বাচনে অবশ্যই কোনো না কোনো এদিক সেদিক হয়েছিল বিদায়ী তো আদালত দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে পরবর্তীতে শেষ পর্যায়ে 4 বছরের দিকে এসে বলল যে না, ওখানকার সংসদ নির্বাচিত হয়েছেন বাবু সুধাংশু শেখর হাওলাদার, নির্বাচন কমিশনের স্বীকৃতি। এই করতে করতে 5 বছর মেয়াদকালীন সময় শেষ। এখন যেহেতু একজন বর্ষীয়ান নেতা আইনকে অন্যদিকে প্রবাহিত না করে আদালতের মাধ্যমে
তথ্য প্রমাণাদি যুক্তি সহকারে প্রমাণ করে সর্বোচ্চ আদালত এবং নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃতি পেয়েছেন যে উনি নির্বাচনে বিজয়ী। একজন রাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ড যখন ঘটে, রায় যখন পাওয়া যায়, তার কাছে তার স্বীকৃতিও মিলে যায়। উনি একজন সংসদ সদস্য, আদালতের বাইরে তার কিছু না, আদালতের রায় দিতে এই রায় খেলতে খেলতে কিন্তু 5 বছর শেষ। এর ভিতরে রায়ও ঘোষণা হলো, কয়েক মাস উনি মারা গেলেন। এই ধরনের একজন ব্যক্তি যে কে হোক, বাবু সুধাংশু শেখর হাওলাদার, ওনার জীবদ্দশায় উনি ওনার প্রাপ্য সম্মানটুকু পেলেন না। যখন ওনাকে রায় দেওয়া হয় এবং নির্বাচন কমিশন স্বীকৃতি দেওয়া হয় যে উনি সংসদ সদস্য, ওনার তার মানে বোঝা যায় ওনার প্রতিপক্ষ যিনি জয়ী হয়েছেন, প্রথম যিনি নির্বাচিত হয়েছেন শ্রদ্ধেয় ভাজন, আমাদের সবারই প্রিয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তাহলে আইনগত দিক থেকে ওনার তো আর বৈধ থাকলো না। অটোমেটিক্যালি বৈধতা হয়ে যায় বাবু সুধাংশু শেখর হাওলাদার। রায় পাওয়ার আগ থেকে উনি অসুস্থ, এর পরবর্তী উনি মারা যান। একজন সংসদ সদস্য যখন প্রমাণ করতে পারেন যে আমি নির্বাচন করেছি, নির্বাচনে জয়যুক্ত হয়েছি, বিভিন্ন কারণ উনি উপস্থাপন করেছেন, তথ্য প্রমাণাদির ভিত্তিতে তো হয়েছে, কিন্তু উনি ওনার প্রাপ্য সম্মানটুকু পাননি। 5 বছর এর ভিতরে উনি মৃত্যুবরণ করেছেন। তাহলে কতটুকু কষ্ট। এই রায়ের এবার দরকারটা কি? আর রায় হওয়ার পরে তাহলে অবশ্যই তার প্রাপ্য সম্মানটুকু সে পাওয়ার অধিকার রাখে, তার পরিবারেরও পাওয়ার অধিকার রাখে। একজন সংসদ সদস্য হিসেবে যদি মৃত্যুবরণ করেন, এই সময় উনি মৃত্যুবরণ করেছেন, তাহলে ওনাকে মরণোত্তর সম্মানাদি, প্রাপ্য সকল সম্মানাদি ওনাকে দিতে হবে, দেওয়া উচিত। যেহেতু দীর্ঘ সময় পরে হলেও উনি প্রমাণ করতে পেরেছিলেন যে নির্বাচনে কোনো না কোনো কিছু ঘটেছিল, এই আদালত সেটাকে গ্রহণ করেছেন, রায় দিয়েছেন ওনার পক্ষে, নির্বাচন কমিশনও স্বীকৃত হয়েছে। কিন্তু এই করতে করতে 5 বছরও শেষ এবং ওনার মৃত্যুবরণ হয়েছে। তাহলে আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি যখন হবে, কেউ মৃত্যুবরণ করুক আর জীবিত থাকুক, জীবিত যদি থাকে তাহলে রাষ্ট্রের কি উচিত নয় তাকে তার সংসদ সদস্য হিসেবে 5 বছরের প্রাপ্য সম্মানাদি দেওয়া উচিত নয়? আমার ক্ষুদ্র ধারণাতে মনে করি অবশ্যই উচিত। যেহেতু উনি মারা গিয়েছেন, অথবা অন্য যে কেউ মারাও যেতে পারে, রাজনীতি কেন করে? রাষ্ট্রের সেবা, আইন প্রণয়ন, তার সম্মান আদি আছে না? তাহলে যারা মারা যান এই আইনি লড়াই করতে করতে, একটা পর্যায়ে যখন উনি জয়ী হন,
সম্পদ দ্বারা স্বীকৃত, ওনাকে স্বীকৃতি দিয়েছে সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ। এর পরবর্তীতে ওটি চাইলে নির্বাচন কমে স্বীকৃতি দিয়েছে। তখন উনি অসুস্থ কিন্তু জীবিত। এর করতে করতে উনি মারা গিয়েছে। তার মানে উনি স্বীকৃত, উনি জয়ী, উনি বিজয়ী একজন সংসদ সদস্য। তাহলে বিজয়ী সংসদ সদস্যকে তার মরণোত্তর বিগত 5 বছরে একজন সংসদ হিসেবে, সদস্য হিসেবে প্রাপ্য সকল সুযোগ সুবিধা মরণোত্তর ওনাকে প্রদান করা রাষ্ট্রের কর্তব্য নয় কি? এটা আমি যদি বলি, আমি এত আইন বিশেষজ্ঞ নই, স্বাভাবিক চিন্তাতে আমি বলি যে একজন ব্যক্তি এইভাবে করে আসছেন, সে জেনে হোক, যখন উনি জয়ী হন তার মানে ওনার স্বীকৃতি, যেহেতু স্বীকৃতি উনি পেয়ে গেছেন, তাহলে রাষ্ট্র ওনাকে সে স্বীকৃতি, সম্মান, প্রাপ্য সম্মান, যত প্রাপ্য সম্মান যা আছে তাই ওনাকে দিতে হবে। এবং মৃত্যুর পরে যদি এর ভিতরে মৃত্যু হয়ে যায়, তাহলে তার মরণোত্তর সম্মাননা দেওয়া উচিত। এটা আমি আইন কানুনের মধ্যে বলছি না, আমি স্বাভাবিক আমার চিন্তার ভিতরে বলছি। কারণ একজন রাজনীতিবিদ যখন রাজনীতি করেন, সে যখন এই পরিস্থিতি পড়েন এবং একটা পর্যায়ে যখন নিজে তথ্য প্রমাণাদি উপস্থাপন করে জয়ী করেন, কিন্তু আজব ব্যাপার দেখুন, নির্বাচনের পরবর্তীতে আইন নির্ণয় চলছে প্রায় 4 বছর, 4.5 বছর এই আইনি চালাতে এসে সংসদ সদস্যের 5 বছর, 4 বছর পরে গিয়ে উনি ওনার স্বীকৃতিটা পেয়েছেন যে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর প্রথম যাকে নির্বাচিত করা হয়েছে, তার মানে সেখানে বৈধতা নিয়ে অবশ্য প্রশ্ন ছিল, বিধায়িত সর্বোচ্চ আদালত দিয়েছে এবং নির্বাচন কমিশনও সুধাংশু শেখর হাওলাদারের পক্ষে রায় দিয়েছে, মেনে নিয়েছে। তাহলে যেহেতু উনি জীবিত থাকুন আর উনি মৃত্যুবরণ করুন পরবর্তীতে, এই 4 বছর যাবৎ আইনি লড়াই চালানোর পরে খুবই কষ্টে উনি মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে জীবিত থাকুন আর মৃত্যুবরণ করুন, রাষ্ট্রের উচিত, যেহেতু উনি স্বীকৃতি, আইনগত স্বীকৃতি পেয়েছেন, উনি জাতীয় সংসদ নির্বাচনে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাহলে ওনাকে 5 বছরের রাষ্ট্রীয় যত প্রাপ্য সম্মানাদি আছে সেই সম্মানাদি তাকে দিতে হবে, দেওয়া উচিত। এটি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি। যেহেতু প্রমাণিত সত্য হয়েছে, বিধায়িত সর্বোচ্চ আদালত সর্বশেষ রায় প্রদান করেছে, নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হয়েছিল। তাহলে সুধাংশু শেখর হাওলাদার সাহেবকে সংসদ সদস্য হিসেবে সে সম্মানটুকু দিতে হবে, ওনার প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। উনি মারা গেলে ওনার পরিবারকে পৌঁছে দিতে হবে সসম্মানে। এটি হয়তো হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে তা হয়নি। এরকম যদি চলতে থাকে, তাহলে রাষ্ট্রের বর্তমানে যে বেহাল অবস্থা কেন হবে না? 75-এর পরে বাংলাদেশ যে গর্তে পড়ে গিয়েছে, সে হাঁটু করে শিশু বাচ্চার মতো চলতে কিন্তু হায়নাদের কবল থেকে মুক্তি পায় নাই দেশ, পায় নাই আদালত,
এদেশের একটি অংশের মানুষ। আর তারা আমরা এখনো সভ্য হতে পারলাম না, সত্যিকার শিক্ষিত হতে পারলাম না, যার কারণে আমাদের পচা ডিম মায়ের খাওয়া তো দূর থেকে আরো জঘন্যতম হওয়া উচিত। আমরা সবাই বড় বড় কথা বলি। আমি এই শিক্ষা করেছি, আমি আন্তর্জাতিক বিশ্বের মোড়ল, বিশাল খেলোয়াড়, দাউদ ইব্রাহিমের বাপ। কত দাউদ ইব্রাহিমের জন্ম নিয়েছে, বর্তমানে দাউদ ইব্রাহিমের বাবারও জন্ম নিয়েছে বাংলাদেশে। রাষ্ট্র যে স্বাধীন না হতো, রাষ্ট্রকে কুড়ানো করে ফেলেছে 1975 সাল। এই রাষ্ট্র আজ পর্যন্ত স্থিতিশীল হতে পারেনি, যার কারণে আজ আমাদেরকে দেখতে হচ্ছে নোংরামি, নেকামি, দস্যুতা, পৃথিবীর বুকে অসভ্য জাতিতে বর্তমানে পরিণত করেছে। তার একটি কারণ, একটি গোষ্ঠী বাংলাদেশের বিরোধী পক্ষে দালাল, আর এই জাতিকে সবসময় দাবায় রাখার জন্য তৎপর। শিক্ষার দিকে দাবায় রাখার জন্য, সভ্য হওয়ার জন্য যা যা লাগে তার থেকে বঞ্চিত করা জনগণকে, অথচ রাষ্ট্রের মালিক হলো জনগণ। কলা ঘুরে ঘুরে দেখা গেছে। আজ সুধাংশু শেখর বাবু, উনি আদালতকে প্রমাণ করতে পেরেছেন, সর্বোচ্চ আদালত ওনাকে সংসদ সদস্য হিসেবে মর্মে ওনাকে রায় দিয়েছেন। তৎকালে আমাদের মনে পড়ে সেই সময়টা নির্বাচন কমিশন দিয়েছেন। শপথ বাক্য নিয়ে টালবাহানা, এর ভিতরে অসুস্থ, উনি মারা গিয়েছেন। আমি কথাটা এই জন্য বলছি, তাহলে আদালত, সংবিধান, নির্বাচন কমিশন সংবিধানের আওতায়, আদালতও কিন্তু সংবিধানের আওতায়। তার সবকিছু মিলে যখন একজন সুধাংশু শেখর হাওলাদারকে বলা হয় সংসদ সদস্য, তাহলে ওনার প্রাপ্য সম্মানাদি কেন ওনাকে দেওয়া হবে না জীবিত থাকা অবস্থায়? আর যদি মৃত্যুবরণ করে যান, এর ভিতরের মধ্যে উনি মারা গিয়েছেন, এই সময়টুকুর মধ্যে রায় 4 বছর কোর্টে মামলা, এর ভিতর রায়, এর ভিতরে উনি অসুস্থ, নির্বাচন স্বীকৃতি, কি শপথ বাক্য পাঠানো হয় না, এর ভিতরে মৃত্যুবরণ। যেহেতু রায় সবকিছুই ওনার পক্ষে, হোক সেটা 5 বছর পর, হোক সেটা 4 বছর পর, স্বীকৃতি মানে উনি সঠিক। তাহলে ওনাকে মরণোত্তর ওনার প্রাপ্য সম্মানটুকু ওনার পরিবারের কাছে পৌঁছায় দিতে হবে। এটি একটি সভ্য রাষ্ট্র যদি হতো তাই ঘটত, কিন্তু বাংলাদেশে তা ঘটেনি। আর ঘটেনি, এটি শুধু একটি উদাহরণ। বাংলাদেশে কে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি সভ্য দেশের নাগরিক? কেউ বলতে পারবে না। এমন ভাবে বাংলাদেশের দুটি ভাগ করে একটি গোষ্ঠী, সে ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে, বাংলাদেশ হওয়ার পর থেকে এই অঞ্চলের বিরোধী, আমার ভাষার বিরোধী, আমার আশাক পোশাকের বিরোধী, আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরোধী। এই যে গোষ্ঠী, এই চলতে চলতে এদেরই গোষ্ঠী আইন আছে, আদালতে আছে, প্রশাসনে আছে। আজকে আমাদের দেখতে হচ্ছে ভয়ানক চিত্র। আজকে আমাদের ভাবাই তোলে যে আমরা একটা অসভ্য, আমরা আদিম যুগে ফিরে গিয়েছি। না হলে কিভাবে
একজন মানুষ আরেকজন মানুষকে জবাই করে? কিভাবে একজন জবাই করে, গুলি করে, মেরে ঝুলায় রাখে? কিভাবে থানার ভিতরে আগুন লাগা জলজান্ত পুলিশদেরকে মারতে পারে? কিভাবে একজন নারীকে গণধর্ষণ করতে পারে? তার বর্তমান যে পরিস্থিতি, বিগত 5 আগস্টের পর বা আগ থেকে শুরু বর্তমান চলমান, এটি কোনোভাবে কোনো সভ্য দেশে ঘটে না। হ্যাঁ, অভ্যুত্থান হয়, অভ্যুত্থানের মানিত সহিংসতা এই ধরনের নয়। বিপ্লব কি? বিপ্লবের সংজ্ঞা তো অনেক কঠিন। সে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব। আমরা যেটা 5 আগস্টে দেখেছি, ওটি আমি কোনো জায়গায় না গণ অভ্যুত্থান না বিপ্লব কোন দিকে, এটা আমি দেখেছি। আমি 20-22 কিলোমিটার 25 কিলোমিটার হাঁটছি, 15 কিলোমিটার হাঁটছি, হেঁটে হেঁটে নিজের চোখে দেখেছি। কিয়ামতের আলামত। আমরা মুসলমান বিশ্বাস করি যে মৃত্যুর পর আমাদের কিয়ামত হবে, কিন্তু এই জুলাই আগস্টের পর বর্তমানে যেগুলি নিজের চোখে দেখেছি, কিয়ামত দেশে দেখা হয়ে গেছে। তাহলে কোথা আমার আদালত, কোথা আমার আইন? সব শেষে বড় কথা হলো, আমরা এখন সভ্য হতে পারলাম না। এই জাতিকে সভ্য হতে দেয়নি, দিচ্ছে না, দিবিও না। নেংটি পরা আমি দেখেছি, জামা কাপড় নাই, সমস্ত শরীর খালি, শুধু লজ্জাস্থানগুলিকে নেংটি পরে থাকত। এই জাতিকে আবার হাড় কঙ্কালের জাতি নেংটি পরার জাতিতে রূপান্তরিত করেছে। মাস্টার ডিগ্রি, বিবিএ ডিগ্রি, বিভিন্ন ভাবে ঢাকা ইউনিভার্সিটি, আগে ঢাকা ইউনিভার্সিটি আমাদের একটু যাওয়ার সুযোগ হয়েছিল। গর্বিত মানুষ হওয়ার, মানুষ। আর আমরা গত কয়েক বছর যাও কি দেখতেছি, আমি অনেক সময়কে বলি ঢাকা ইউনিভার্সিটি থেকে এখন ইউনিভার্সিটি নেই, ওখানে মানুষ বের হয় না, গরু, ছাগল, হাঁস, মুরগি বের হয়। তাই তো আমি বলছি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে খামার বাড়ি বানান, গরু উৎপাদন হবে, মহিষ উৎপাদন হবে, ছাগল উৎপাদন হবে, মৎস্য চাষ হবে, সবজি হবে, ধান হবে, চাল হবে, পুরো ঢাকা ইউনিভার্সিটি, যেখান থেকে মানুষ উৎপাদন হয় না। তারপরে আমরা আজকে মিডিয়া, আমিও দেখেছি এই বাংলাদেশে আজকে মুরব্বী শ্রেণী যতগুলি বর্ষিয়ান আমাদের যে সাংবাদিক ছিলেন, যাদের নাম শুনলে পাইকারা পর্যন্ত কাঁপত, একজনের নয় সবারই স্নেহ পেয়েছি। কাদেরকে বলে সাংবাদিক? কোথায় আছে? কোথায় লেখনির তলে রক্ত বের হয়ে যাওয়ার কথা নেই? সবশেষে একটা কথাই বলি, যে ইশরাক হোসেন নিয়ে আমি এই কথাটা বললাম। ইশরাক হোসেন সাহেবের যতটুকু জানতে পারলাম, যে সেটি হলো যে ইশরাক সাহেবের সময় যে মামলা করেছেন, সেই মামলা সহ সব মামলাকে বাতিল করে দেওয়া হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার যত নির্বাচনে সব বাতিল, এবং যখন রায় দেওয়া হয় এটার মেয়রের কালীন সময় শেষ হয়ে গেছে, এবং শেষ হয়ে গিয়েছে। তাহলে বর্তমানে সেটি সরকার আপিল করেছে, অ্যাপিলেট ডিভিশনে আছে। এর মধ্যেও উনি গতকালকে দেখলাম নগর ভবন উনি নিয়ন্ত্রণ নিয়েছেন। এইগুলো দেখতে দেখতেই আমার মনে পড়ল ফিরোজপুর সদর থেকে এই সুধাংশু শেখর হাওলাদার সাহেবকে সব কিছু ঠিক 4 বছর আইনি লড়াই চালিয়েছেন, সর্বোচ্চ আদালতের রায় পেয়েছেন, অ্যাপিলেট ডিভিশন থেকে পেয়েছেন, এমনকি নির্বাচন কমিশনও স্বীকৃতি দিয়েছিল। এর ভিতরে উনি অসুস্থ, মারা গিয়েছিল। এখন এই ধরনের ব্যক্তিরা, এদের একটা সম্মান তো আছে। তাহলে যেহেতু
সবই স্বীকৃতি উনি পেলেন, তাহলে ওনাকে রাষ্ট্রীয় স্বীকৃতিটুকু মরণোত্তর ওনার পরিবারকে পৌঁছে দেওয়া হোক। আর একটি কথা, আমরা যে অবস্থায় হাঁটছি অত্যন্ত বর্বর, নির্মম, অসভ্য জাতি আদিম যুগে ফিরে নিয়ে গেছে আমাদেরকে, এবং আর কিছু বাকি থাকলেও সেটি সর্বনাশ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রত্যেকটা নাগরিক, যতক্ষণ না দেশপ্রেম না থাকবে, চরিত্র যখন ঠিক না থাকবে, রাজনীতিবিদ যখন সৃষ্টি না হবে, রাষ্ট্র এমন ঘটতে পড়েছে ওটা সম্ভব নয়। যদি একটু সম্ভব থাকে তাহলে দরকার সুষ্ঠু দ্বারা রাজনীতি, আর সুষ্ঠু দ্বারা রাজনীতি একমাত্র করতে পারে এই দেশে দেশপ্রেমিক চরিত্র বা রাজনীতিবিদরা। তারপরে এই ধরনের আইন কানুন সঠিক চলবে, অন্যায় আচরণ বন্ধ হবে, আদিম যুগে বর্বরতম কার্য বন্ধ হবে। আসুন আমরা সবাই চেষ্টা করি দেশপ্রেমিক হওয়ার জন্য, দেশকে ভালোবাসি, আমার ভাষাকে ভালোবাসি, আমার স্বাধীনতাকে ভালোবাসি, আমার লাল সবুজের পতাকাকে ভালোবাসি, আমার মাটিকে ভালোবাসি, তাহলে আমার মাকে ভালোবাসা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করবেন।